ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও। তোমাদের থাকবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম আর নোঙর। আর 101 পার্ট থেকে থাকবে তোমাদের বোমযাত্রীর ডায়েরি। আর ব্যাকরণ থেকে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। আর নিমিত্ত থেকে থাকবে তোমাদের ভাব সম্প্রসারণ। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সঠিক স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ পেয়েছিল জাম্বুবান, বীর হনুমান কলিঙ্গবাসী না গুজরাটবাসী? উত্তর হবে বীর হনুমান। প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। আংটিটি ছিল মহর্ষি কর্ণের, রাজশ্যালকের, শকুন্তলার না প্রিয়ংবদের? উত্তর হবে শকুন্তলা। তাহলে ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, আংটিটি ছিল শকুন্তলার। প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি। এ কথা বলেছে ইলিয়াস। ইলিয়াসের প্রতিবেশী, ইলিয়াসের স্ত্রী, ইলিয়াসের কন্যা? উত্তর হবে ইলিয়াসের স্ত্রী। প্রশ্ন, শঙ্কুর ডায়েরি লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিল লাল, সবুজ, নীল না কালো? উত্তর হবে সবুজ। প্রশ্ন, খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হলো বারেক, নির্ঝর, সন্ধান না নীরস? উত্তর হবে বারেক। প্রশ্ন, নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? উদ্ধার, নদ্যম্বু, সপ্তর্ষি না যথোচিত? উত্তর হবে উদ্ধার। দুই থেকে রয়েছে কম বেশি 15 শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? তো লিখবে চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হয়, সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। প্রশ্ন, ধীবরের পাওয়া আংটিটি কেমন ছিল? তো লিখবে ধীবরের পাওয়া আংটি ছিল মণিখচিত এবং রাজার নাম খোদাই করা। প্রশ্ন, বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কী রইল? তো লিখবে ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটা বোচকার স্ত্রী শামসেমাগি। বলছে, স্কুলে বিভীষিকা কে ছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিভীষিকা স্বরূপ। বলেছে, সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? তো লিখবে কবির নৌকা তটের কিনারে নোঙরে বাধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। বলেছে, গামোচা থেকে গামছা শব্দটি এসেছে এরকম ধ্বনি পরিবর্তনের কারণ করতে লিখবে আরামপ্রিয়তা বা উচ্চারণের সুবিধার কারণে শব্দের মধ্যেকার স্বরধ্বনি লোপ পেয়ে গামোচা থেকে গামছা এই ধ্বনি পরিবর্তনটি ঘটেছে। বলছে, স্বরভক্তি কথাটির অর্থ উত্তর লিখবে স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন। বলছে, সত্য নাসিকী ভবন কি? উত্তর লিখবে মূল শব্দের মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া আপনা থেকেই অনুনাসিক হয়ে গেলে তাকে বলে শত নাসিক্যী ভবন। যেমন পেচক থেকে প্যাঁচা, পিপিলিকা থেকে পিঁপড়ে। বলছে, প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? উত্তর লিখবে প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম ছিল নিউটন। বলছে, মঙ্গল গ্রহে জল কীরকম ছিল? উত্তর লিখবে মঙ্গল গ্রহে নদীর জল ছিল লালচে স্বচ্ছ পেয়ারা জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো। তা ছিল শরীর ও মনের ক্লান্তিনাশক। তিনি তাকে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3। প্রথম, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? দেখবে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই ঘটনা ঘটেছিল, কারণ হঠাৎই কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না।
বলছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। কবি তার রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তে। সাত সমুদ্রের পারে সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন। কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্বহাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। চারে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নতে দেওয়া প্রশ্নের মান 3। প্রথম, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? উদ্দিষ্ট ব্যক্তির অবস্থা। লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বোঝানো হয়েছে। অবস্থার উন্নতি: ইলিয়াসের বাবা যখন মারা যান তখন তিনি সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টি গরু এবং 20টা ভেড়া রেখে গিয়েছিলেন, কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলেই তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে। পরে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ: অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্ক মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথায়। তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাই প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসত, কিন্তু কাঁদবার জো ছিল না। এ কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের প্রশ্নের মান 3। প্রথম, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? উদ্দিষ্ট ব্যক্তি কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যের রাজশ্যালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নোত্থিত মন্তব্যটি করেছেন। উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া: ধীবরের পেশা নিয়ে রাজশ্যালক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে। সেই রকম কথা বলতে রাজশ্যালককে নিষেধ করে এবং আরও বলে, মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনো পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায়, সবে দায়পরবশ হলেও যজ্ঞে পশুবধের সময় নির্দয় হন, অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। পরে সূচক এ, জেলেকে ছেড়ে দাও। কে কথাটি বলেছে? জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? বক্তা উল্লেখিত মন্তব্যটি করেছে রাজশ্যালক। জেলেকে ছেড়ে দেওয়ার কারণ: ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পাওয়ার পরে রাজশ্যালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। আংটি পাওয়ার বিষয়ে ধীবরের কোনো কথাই তারা শোনে না, কিন্তু রাজশ্যালক রাজাকে বিষয়টি জানালে রাজা বলেন যে আংটি বিষয়ে ধীবর যা বলেছে সবই সত্য, অর্থাৎ মাছের পেট থেকেই সেই আংটিটি পেয়েছে। সেই কারণে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশও দেন। 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসী জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। প্রাকৃতিক বিপর্যয়ের ছবি: মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাত কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে সবুজ শস্যক্ষেত নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিন হাইপেন রাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা
এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসে তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্টি এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় প্রজারা শঙ্কিত হয়ে ওঠে। বলেছে নোংর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। স্বপ্ন ইচ্ছা কল্পনার প্রতীক। সাদা মেঘ কালো পাহাড় কাব্য সংকলনের অন্তর্গত নোংর কবিতায় অজিত দত্ত তার অতৃপ্তির কথা বলেছেন। কবি সৃষ্টিশীল মন পাড়ি দিতে চেয়েছেন সুদূর কোনো দেশে, কিন্তু তটভূমির কাছে তার অজান্তে নৌকার নোঙর পড়ে গেছে। কবির জীবনের নানা স্বপ্ন হাইপেন ইচ্ছে হাইপেন কল্পনার প্রতীক হয়ে জোয়ারের ঢেউগুলি তার নৌকায় আঘাত করে সমুদ্রের দিকে ছুটে চলে যায়। ভাটার টানে খানিক বাদেই সেই প্রবল স্রোত দুর্বল হয়ে পড়ে। বাস্তুরূপী তটের কাছে এই জীবনটাও যেন জোয়ার ভাটায় বাঁধা, কখনো আশার জোয়ার কখনো নিরাশার ভাটা। কবি বৃথা জেনেও সারা রাত এক নাগারে দাঁড় টেনে চলেন। পরে সুদূরের হাতছানি। কবি সৃষ্টিশীল মন এক জায়গায় বাধা পড়ে থাকতে চায় না, কিন্তু কবি সাংসারিক মানুষ। জীবন হাইপেন জীবিকার শর্তে তাকে গণ্ডিবদ্ধ হয়ে থাকতে হয়। নানা কারণে সম্পর্কের বন্ধন, কাজের বন্ধন, দায়িত্ব হাইপেন কর্তব্যের বেড়াজাল কবির জীবন হাইপেন নৌকাকে নোঙরে কাছিতে বেঁধে রেখেছে। তবু সুদূরের হাতছানি তাকে উত্তাল করে, বৃথা চেষ্টার ব্যর্থতা তাকে হতাশ করে। শেষের কথা। এইভাবে একজন সৃষ্টিশীল মানুষ বাস্তব ও কল্পনার সংঘাতে অবিরাম ক্ষতবিক্ষত হন। সাথে তাকে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান 5। প্রথম, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। উদ্দিষ্ট ব্যক্তি, লিও টলস্টয়ের ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জনৈক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। এমন বক্তব্যের কারণ, 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। 200 ঘোড়ার, 150 গরু মহিষ এবং 1200 ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে। কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মড়ক, কিরবিজদের ঘোড়া চুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সরবরাহ হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে থাকে। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুর জীবনে রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। পড়ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র হাইপেন শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল আলোচনা করো। ছাত্র হাইপেন শিক্ষক সম্পর্ক। দাম ছোট গল্পে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ছাত্র হাইপেন শিক্ষক সম্পর্ককে স্নেহ হাইপেন মমতা হাইপেন শ্রদ্ধার মিলমিশে এক অনন্য মাত্রা দান করেছেন। সুকুমারও তার অঙ্কের মাস্টারমশাই ছাত্র ও শিক্ষক সমাজের প্রতিনিধি হয়ে উঠেছেন। ছোটবেলায় সুকুমার ও তার সহপাঠীদের কাছে অঙ্কের মাস্টারমশাই ছিলেন সাক্ষাৎ বিভীষিকা। অঙ্কে মানুষটির অসাধারণ পাণ্ডিত্য ছিল, তাই ছাত্ররা অঙ্ক না পারলেই তিনি ভয়ঙ্কর রেগে যেতেন আর তাদের পিঠে নেমে আসতো তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর। কিন্তু তিনি বুঝতে পারেননি কিশোর মনে ভয়ের অনুভূতিটা এতই তীব্র হয় যে ব্যক্তির সঙ্গে তা বিষয়টিও মন থেকে অনেক দূরে সরিয়ে দেয়। শাসন হাইপেন পীড়ন ভীতি কোনো বিষয়কে ভালোবাসতে সাহায্য করে না। সুকুমারের সমালোচনামূলক বাল্যস্মৃতি পড়ে অনেক দিন পরে মাস্টারমশাইয়ের এই চেতনা জেগেছিল। এখানে আত্মাভিমান মাস্টারমশাইয়ের আত্মোপলব্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। অন্যদিকে সুকুমারও উপলব্ধি করেছিলেন যে কৈশোরে তিনি মাস্টারমশাইয়ের আপাত শাসনের আড়ালে থাকা স্নেহকে অনুভব করতে পারেননি। মাস্টারমশাইয়ের পড়ানো হয়তো পদ্ধতিগত কিছু ত্রুটি ছিল, কিন্তু অঙ্ক শেখানোর জন্য তার নিষ্ঠা ও ছাত্রদের প্রতি ভালোবাসায় কোনো অভাব ছিল না।
এইভাবে শ্রদ্ধা ও স্নেহের মধ্য দিয়ে ছাত্র আইপেন শিক্ষক সম্পর্কের চিরকালীন রূপটি গল্পে প্রকাশ পেয়েছে। 8 দাগে রয়েছে কম বেশি 150 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। প্রথম, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিল? তার সঙ্গে হচ্ছে ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? তাহলে উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। প্রথম পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি, পরের পয়েন্ট করবে ডায়েরিটির বিশেষত্ব, প্রথম পয়েন্ট করবে রহস্যময় কালী, পরের পয়েন্ট করবে বিস্ময়কর পৃষ্ঠা। ভালো করে দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। পরের পয়েন্ট করবে আশ্চর্যের বিষয়। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও মঙ্গল গ্রহের বিবরণ। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।